হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রুটিন অনুযায়ী ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে। আমাদের 8 নম্বর অধ্যায়টা আলোচনা হচ্ছিল। এই 8 নম্বর অধ্যায় থেকে আজকে যে প্রশ্নটা আলোচনা করব, লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা আজকের ক্লাসে আলোচনা করব। সঙ্গে তোমাদের 8 নম্বর অধ্যায়ের টেক্সট বই থেকে কিছুটা টেক্সটও পড়িয়ে দেব। আর টেক্সট বইটা ভালো করে তোমরা খেয়াল করবে যখন পড়াবো, যে ছোট প্রশ্নগুলো কিভাবে আসতে পারে সেগুলো একটু বলে দেব, ঠিক আছে? আর যেটা বলার, তোমাদের এর আগে 7 নম্বর অধ্যায় থেকে কিছুটা এসএ কিউ বাকি আছে। সেই এসএ কিউটা আমি পরবর্তী কোনো একটা ক্লাসে আলোচনা করে দেব। যাই হোক, আজকের ক্লাসটা ভালো করে বুঝে নাও। আজকে তোমাদের যেটা পড়াচ্ছি 8 নম্বর অধ্যায়ের যে সাজেশান দিয়েছিলাম, সেই সাজেশানের দ্বিতীয় প্রশ্ন, বড় প্রশ্ন এবং কিছুটা 8 নম্বর অধ্যায়েরই টেক্সট বই, ঠিক আছে? আর তোমরা যারা ইউটিউবে ভিডিওটা দেখছো, তোমাদের উদ্দেশ্যে আবারও বলছি, কেউ যদি অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নিতে চাও তাহলে নিতে পারো। সপ্তাহে এই ধরনের ক্লাস 2 দিন করে হয়। সেক্ষেত্রে তোমাকে সমস্ত ক্লাসের পিডিএফ নোট দেওয়া হবে এবং তার জন্য তোমাকে কেবল মাসে 200 টাকা করে ফিস দিতে হচ্ছে। দেখো, বলছে লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী। তোমায় কি প্রথমে লিখতে হবে? প্রথমে একটা ভূমিকা টাইপের তোমাকে লিখতে হবে, ঠিক আছে? এরকম ভূমিকা টাইপের লিখতে হবে। দেখো কি বলা হচ্ছে, লোকসভার সভাপতিকে বলা হয় অধ্যক্ষ বা স্পিকার। ভারতীয় সংবিধানে স্পিকারের পদ অত্যন্ত সম্মানীয় ও মর্যাদা সম্পন্ন। স্পিকার কথাটি এসেছে ইংল্যান্ডের শাসন ব্যবস্থা থেকে। পূর্বে রাজার কাছে আবেদন জানানোর জন্য কমন সভার পক্ষে একজন স্পোকম্যান, এই কমন সভা মানে ব্রিটেনের যে অর্থাৎ ইংল্যান্ডের যে আইনসভা আছে তার নিম্নকক্ষের নাম কমন সভা। এই কমন সভার পক্ষে একজন স্পোকম্যান বা মুখপাত্র হিসাবে কাজ করতেন। সেই থেকে স্পিকার কথাটির উৎপত্তি। আমাদের স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী ইংল্যান্ডের অনুকরণে স্বীকৃত হয়েছে, ঠিক আছে? তারপরে কি বলা হচ্ছে দেখো, নবনির্বাচিত লোকসভার প্রথম অধিবেশনেই লোকসভার সদস্যগণ নিজেদের মধ্যে থেকে একজনকে স্পিকার ও একজনকে ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচিত করেন। স্পিকারের কার্যকাল সাধারণত 5 বছর, তবে তার আগে তিনি পদচ্যুত হতে পারেন। তাহলে এখানে কি বুঝলে? স্পিকারের কার্যকাল 5 বছর। এবারে দেখো ক্ষমতা ও কার্যাবলী। প্রথম যেটা আছে, সভার কাজ পরিচালনা করা, ঠিক আছে? এখানে কি বলা হচ্ছে দেখো, স্পিকারের কাজ হলো সভার কাজ পরিচালনা করা। কখন কোন বিষয়ে আলোচনা হবে, ঠিক আছে? কখন কোন বিষয়ে আলোচনা হবে, কে বলবেন, কতক্ষণ বলবেন, তা অধ্যক্ষ ঠিক করে দেন। অধ্যক্ষ মানে স্পিকার। তার অনুমতি ছাড়া কোনো মুলতবি প্রস্তাব তোলা যায় না। কোনো বিষয়ে সভায় ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার দায়িত্ব তার। তারপরে দেখো, সভার শৃঙ্খলা রক্ষা। এখানে কি বলা হচ্ছে দেখো, বলছে সভার মধ্যে নিয়ম শৃঙ্খলা রক্ষা করা স্পিকারের অন্যতম কাজ। বক্তৃতায় কোনো অবান্তর বিষয় থাকলে তিনি তা বন্ধ করতে পারেন। কোনো সদস্য বিশৃঙ্খল আচরণ করলে তিনি তাকে সতর্ক করে দেন। তাতে কাজ না হলে তিনি তাকে সভা ত্যাগ করতে নির্দেশ দিতে পারেন। সেই নির্দেশ না মানলে অর্থাৎ অমান্য করলে মার্শাল দিয়ে তাকে বের করে দিতে পারেন। মার্শাল বলতে, স্পিকার ধরো এখানে বসে আছে, স্পিকারে দেখবে সাইডে দুজন দাঁড়িয়ে থাকে, ঠিক আছে? সেই তাদেরকেই মার্শাল বলা হয়, ঠিক আছে? তারপর কি বলা হচ্ছে দেখো, সভা পরিচালনার কাজে বাধার সৃষ্টি হলে তিনি সাময়িকভাবে সভার কাজ বন্ধ করে দিতে বা অধিবেশনের সমাপ্তি ঘোষণা করতে পারেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অর্থবিল নির্ধারণ। অর্থবিল শুধুমাত্র লোকসভায় তোলা যায়। খুব ইম্পর্টেন্ট এই লাইনটা। কোনো বিল অর্থবিল কিনা সেই সম্পর্কে প্রশ্ন দেখা দিলে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি এই মর্মে একটি সার্টিফিকেট দেন। তারপরে কি হচ্ছে দেখো, কমিটি গঠন। স্পিকার বিভিন্ন কমিটির সভাপতি নিয়োগ করে থাকেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো আবেদন কমিটি, অধিকার কমিটি, নিয়মকানুন সংক্রান্ত কমিটি প্রভৃতি। তারপরে দেখো কি আছে পরের পয়েন্ট, রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ। স্পিকার লোকসভা ও রাষ্ট্রপতির মধ্যে যোগাযোগ রক্ষা করেন। লোকসভার সদস্যরা
তাদের যাবতীয় বক্তব্য স্পিকারের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে উপস্থিত করেন। রাষ্ট্রপতির বক্তব্য স্পিকারের মাধ্যমে লোকসভায় উত্থাপিত হয়। তারপরে দেখো, তারপরের পয়েন্ট হচ্ছে সদস্যদের অধিকার রক্ষা। পার্লামেন্টের সদস্যদের কতগুলি বিশেষ অধিকার আছে। সদস্যরা যাতে সেই অধিকারগুলি ঠিকমতো ভোগ করতে পারেন সেই বিষয়ে স্পিকার নজর রাখেন। অধিকার ভঙ্গ হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেন। শুধু সদস্যদের নয়, লোকসভার নিজস্ব অধিকার আছে। যেমন কেউ লোকসভার অবমাননা করতে পারেন না। যদি কেউ এই কাজ করে তাহলে স্পিকার তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তারপরে আছে দেখো পরের পয়েন্ট, সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা। ভারতে একাধিক দল আছে, একাধিক দল মানে পলিটিক্যাল পার্টি আর কি। লোকসভায় সরকারি দল ছাড়া অনেক বিরোধী দল আছে। তারা যাতে তাদের বক্তব্য রাখার সুযোগ পায়, স্পিকার সেদিকে লক্ষ্য রাখেন। এবারে আছে দেখো মূল্যায়ন। এখানে কি বলা হচ্ছে দেখো, সুতরাং দেখা যাচ্ছে সভার অধিকার রক্ষা এবং সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনা, এই সভা মানে লোকসভা আর কি, ঠিক আছে, সবার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংবিধান স্পিকারের ওপর গুরু দায়িত্ব দিয়েছে। স্পিকারের ওপর গুরু দায়িত্ব দিয়েছে মানে সব দায়িত্ব দিয়েছে আর কি। এই কাজ করতে গেলে স্পিকারকে নিরপেক্ষ হতে হবে। ব্রিটেনের কমন সভার স্পিকার নিরপেক্ষভাবে কাজ করেন, তাই নির্বাচনের পর তিনি দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন। কিন্তু ভারতে ব্রিটেনের মতো পার্লামেন্টারি শাসন ব্যবস্থা গড়ে উঠলেও নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব হয়নি। এবারে টেক্সট বইটা পড়াচ্ছি, একটু দেখো। এখানে তোমরা জানো অধ্যায়টার নাম হচ্ছে কি, ভারতের আইন বিভাগ, ঠিক আছে। এই অধ্যায়ের মধ্যে আমরা যেগুলো পড়ব, এই আইন বিভাগ, একটা হচ্ছে কেন্দ্রের আইন বিভাগ, আরেকটা হচ্ছে কি রাজ্যের আইন বিভাগ। এই কেন্দ্রের আইন বিভাগের মধ্যে কারা থাকে, রাজ্যের আইন বিভাগের মধ্যে কারা থাকে, সেইগুলো সম্পর্কে আমরা জানবো। কেন্দ্রের আইন বিভাগটা ধরো দুটো কক্ষ থাকে, একটা থাকে লোকসভা আর একটা থাকে রাজ্যসভা, ঠিক আছে। এবারে এই রাজ্যসভা লোকসভার গঠন কার্যাবলী জানবো। সেক্ষেত্রে এই আবার লোকসভার মধ্যে কে থাকে, লোকসভার মধ্যে থাকে প্রধানমন্ত্রী, লোকসভার নেতা, ঠিক আছে, সেই প্রধানমন্ত্রীর কথা জানবো, ঠিক আছে। এবারে এই আরেক আইন বিভাগের মধ্যে কেন্দ্রের আইনসভার মধ্যে আরেকজন থাকে, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির কথা জানবো। রাজ্যের ক্ষেত্রে এরম রাজ্যের আইনসভার দুটো কক্ষ থাকে, কোথাও কোথাও একটা কক্ষ থাকে। দুটো কক্ষ যেখানে থাকে সেখানে বিধানসভা, বিধান পরিষদ, এই দুটো কক্ষ থাকে। রাজ্যপাল থাকে এবং আবার বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রী থাকে। এই সব জিনিসগুলো আমরা কিন্তু এই 8 নম্বর অধ্যায়টা থেকে পড়ে জানতে পারবো। প্রথমে দেখো, প্রথমে আসছে কেন্দ্রের আইনসভার গঠন। এখানে বলছে ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট বা সংসদ, এইগুলো মাথায় রাখতে তোমাদের হবে। এবারে এই পার্লামেন্ট বা সংসদ দুটো কক্ষ থাকে, একটা হচ্ছে উচ্চকক্ষ আর একটা নিম্নকক্ষ। উচ্চকক্ষের নাম রাজ্যসভা, নিম্নকক্ষের নাম লোকসভা। ইংল্যান্ডের রাজা বা রানীর মতো ভারতের রাষ্ট্রপতি পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ। সেটা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে, 79 নম্বর ধারায়। এবারে আমরা প্রথমে রাজ্যসভা সম্পর্কে জেনে নেব। রাজ্যসভার গঠন দেখো, সংবিধানের 80 নম্বর, ওটা 79-তে বলা হয়েছিল, এটা 80 নম্বর। 80 নম্বর ধারায় বলা হয়েছে অনধিক, অনধিক মানে সব থেকে বেশি হলে 250 জন সদস্য নিয়ে, অর্থাৎ 250 জন সদস্য নিয়ে রাজ্যসভা গঠিত হবে। এদের মধ্যে থেকে 12 জনকে রাষ্ট্রপতি মনোনীত করবে। এই সাহিত্য, বিজ্ঞান, চারুকলা এই সমস্ত ক্ষেত্র থেকে বিশেষজ্ঞ ব্যক্তিদের 12 জনকে তিনি মনোনীত করবেন এবং বাকি 238 জন ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পরোক্ষভাবে নির্বাচিত হন। এবারে এখানে একটা কথা তোমাদের মাথায় রাখতে হচ্ছে যে রাজ্যসভার সদস্যরা পরোক্ষভাবে নির্বাচিত হন, ঠিক আছে। এবারে যোগ্যতা, কি যোগ্যতা হতে হবে, কি যোগ্যতা থাকতে হবে নির্বাচিত হতে গেলে, দেখো, এক হচ্ছে ভারতের নাগরিক হতে হবে, অন্তত 30 বছর বয়স্ক হতে হবে, এই দুটো পয়েন্ট জানলেই হবে এখানে। তারপরে দেখো, ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি। কোশ্চেন আসে যে রাজ্যসভার সভাপতিকে বা কে সভাপতিত্ব করে, তখন তোমাদের বলতে হবে কে, উপরাষ্ট্রপতি, ঠিক আছে। তার অনুপস্থিতিতে সবার কাজ পরিচালনার জন্য জনগণ নিজেদের মধ্য থেকে একজনকে সহ সভাপতি পদে নির্বাচিত করে। তারপর দেখো, রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, খুব গুরুত্বপূর্ণ। বলছে প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর গ্রহণ করেন এবং নতুন 1/3 সদস্য তার জায়গায় আসে। 1/3 মানে কি জিনিস, 1/3 মানে
তিনজন যদি টোটাল সদস্য থাকে, ঠিক আছে, তিনজনের মধ্যে একজন চলে যাবে, দুজন থেকে যাবে, ঠিক আছে। একজন সদস্য কি হবে, একজন সদস্য বাতিল হবে, তার জায়গায় আরেকজন সদস্য নতুন আসবে, আর দুজন সদস্য কিন্তু থেকে যাচ্ছে। এইভাবে এক তৃতীয়াংশ মানে দুজনের, বলছে এক তৃতীয়াংশ মানে কি, তিনজনের মধ্যে একজন, ঠিক আছে, তিনজনের মধ্যে একজন যাবে। অর্থাৎ 90 জন সদস্য থাকলে 90 জনের মধ্যে কতজন চলে যাচ্ছে, 30 জন চলে যাচ্ছে, 60 জন থেকে যাচ্ছে। ওই যে 30 জন যাচ্ছে, সেই 30 জনের জায়গায় আবার 30 জন নতুন আসছে, ঠিক আছে, এটা বুঝতে হবে। তারপরে রাজ্যসভার অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি, এটা খেয়াল রাখতে হবে। রাজ্যসভার অধিবেশন কিন্তু আহ্বান করে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সেখানে কি করে, সবার কাজ পরিচালনা করে, ঠিক আছে, সভাপতিত্ব করে, কিন্তু উপরাষ্ট্রপতি আহ্বান করে, ঠিক আছে, সভাটাকে অর্থাৎ অধিবেশনটাকে আহ্বান করে। আর এই অধিবেশন আহ্বানের মানে আহ্বান যখন করেন তখন কিন্তু কোরাম হতে হবে, অর্থাৎ মানে দেখো এইখানটা খুব ইম্পর্টেন্ট, এটা মোট সদস্য সংখ্যার 1/10, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ থাকতে হবে, অর্থাৎ 100 জন সদস্য হলে সেখানে 10 জন উপস্থিত থাকতে হবে, তবে কিন্তু কোরামটা হবে। তারপরে দেখো এবার লোকসভা নিয়ে পড়বো আমরা। লোকসভার গঠন, লোকসভা এরকম, দেখো ওটা আমরা রাজ্যসভা বললাম কত, 250 জন, এখানে লোকসভা সব থেকে বেশি হলে 552 জন নিয়ে তৈরি হতে পারবে। এদের মধ্যে এই 530 জন আসে অঙ্গরাজ্যগুলি থেকে, ঠিক আছে, আমাদের যেমন পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য, আর 20 জন আসে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে, আর ঠিক আছে, 20 জন আসে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে, আর এগুলো সর্বাধিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হয়, ঠিক আছে, 5 বছরের জন্য কিন্তু নির্বাচন হয়। আর দুজনকে রাষ্ট্রপতি কিন্তু মানে মনোনীত করতে পারেন, সেই অ্যাংলো ইন্ডিয়ান দুজনকে কিন্তু মনোনীত করতে পারেন। এই ছিল এখানের ব্যাপারটা এটা, ঠিক আছে। আর কার্যকাল তোমাদের বললাম যে এটা হচ্ছে 5 বছর এখানে সদস্যদের কার্যকাল, আর এখানে সদস্য হতে গেলে তোমাকে 25 বছর বয়স্ক হতে হবে। এটা রাজ্যসভার পক্ষে 30 বছর ছিল, লোকসভার পক্ষে 25 বছর বয়স্ক হতে হবে। আর যেটা জানতে হবে সেটা হচ্ছে বর্তমানে সদস্য সংখ্যা লোকসভার 545 জন, ঠিক আছে। এবারে যেটা লোকসভার হচ্ছে ভারতের পার্লামেন্টের কার্যাবলী। এখানে কার্যাবলীগুলো অত ডিটেলসে পড়তে হবে না, যেটুকু পড়ার দরকার আছে আমি দাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে বড় প্রশ্নগুলো পড়লে, যেগুলো বড় প্রশ্ন পড়াচ্ছি সেগুলো আর পড়াচ্ছি না এখানে, ঠিক আছে। এখানে আইন প্রণয়ন সংক্রান্ত কাজ, এখানে এই আইন প্রণয়ন সংক্রান্ত কাজকে না 3টে তালিকার মাধ্যমে সংবিধানে ভাগ করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে কেন্দ্র তালিকা, আর একটা রাজ্য তালিকা, আর একটা হচ্ছে যুগ্ম তালিকা। এই যে কেন্দ্র তালিকা আর যুগ্ম তালিকা না, এই দুটোতে কেন্দ্র সরকার মানে আইন প্রণয়ন করতে পারবে, আর এই রাজ্য তালিকায় মানে রাজ্য সরকার আইন প্রণয়ন করতে পারবে। তবে রাজ্য তালিকায় কয়েকটা বিষয়ে কেন্দ্র ক্ষমতা ভোগ করতে পারবে, যেমন জরুরি অবস্থা বলবৎ করা, তারপরে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে হলে সেগুলোর ক্ষেত্রে কেন্দ্র সরকার ডিসিশন নেবে। এবার বলছে অর্থ বিল ছাড়া আইন সংক্রান্ত ক্ষেত্রে লোকসভা আর রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে। আর কোনো বিল নিয়ে রাজ্যসভা ও লোকসভার মধ্যে মতবিরোধ বাঁধলে রাষ্ট্রপতি কীর্তক আহুত মানে ডাকা যৌথ অধিবেশনে মানে সংখ্যাগরিষ্ঠ ভোটে বিলটির ভাগ্য নির্ধারিত হয়। মানে সংখ্যাগরিষ্ঠ মানে বুঝে রাখবে যে অর্ধেকের থেকে একটা বেশি, সংখ্যাগরিষ্ঠ কথার মানে অর্ধেকের থেকে একটা বেশি, ঠিক আছে। অর্থাৎ টোটাল যদি 100 জন হয়, তাকে 2 দিয়ে যদি ভাগ করো, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, তাহলে অ্যান্সারটা হচ্ছে 50, আর তার সাথে 1 অ্যাড করলে এটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ অর্ধেকের থেকে একটা বেশি। এবার মন্ত্রিপরিষদ গঠন সংক্রান্ত কাজ, এগুলো তোমাদের দাগ দিয়ে দিয়েছি, পড়বে একটু, ঠিক আছে, এগুলো অতটাও গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে। তারপরে এখানে যেটা আছে যে এটা দরকার নেই, এখানে যেটা আছে এইটা আমি তোমাদের পড়িয়ে দিয়েছি, এই জন্য এটা আর আলোচনা করছি না, বড় প্রশ্ন আকারে পড়িয়েছি আগের ক্লাসে, যে লোকসভা রাজ্যসভার মধ্যে সম্পর্ক, ঠিক আছে, লোকসভা রাজ্যসভার মধ্যে সম্পর্ক। এবং আজকে ক্লাসে তোমাদের এই অধ্যক্ষ বা স্পিকারের যে ব্যাপারটা আছে, সেটা অধ্যক্ষ বা স্পিকার সেটা পড়িয়ে দিলাম, ঠিক আছে। আর এই ছিল আজকে ক্লাস, তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে। আর এখানে একটা জিনিস দেখে রাখো, আর একটা জিনিস, যে প্রথম কিন্তু যিনি স্পিকার তার নামটা মনে রাখতে হবে, এই মভলঙ্কর, মভলঙ্কর, ঠিক আছে। আর তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস করতে চাইছো, তোমরা এই নম্বরটায় যোগাযোগ করবে, 9123005218, ঠিক আছে। পরীক্ষা এসে যাচ্ছে, কেউ যদি চাও অ্যাডমিশান নিয়ে নাও, ঠিক আছে। আর তোমাদের যেটুকু দরকার সেটুকুই পড়ানো হবে, যাতে তোমরা কম সময়ের মধ্যে তৈরি হয়ে ভালো নাম্বার মোটামুটি পেতে পারো।